চানখারপুলে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ মেলার তথ্য প্রসিকিউশনে। খুন দুর্নীতিতে জড়িত সাবেক মন্ত্রী এমপিদের দেশে এনে বিচার করবে সরকার। লক করা হলো হাসিনা পরিবারের 10 সদস্যের এনআইডি। সংস্কার নিয়ে যে কোনো ভালো প্রস্তাবকে স্বাগত জানানোর আভাস বিএনপির। গুম হত্যার পরিস্থিতি যেন আর না হয়, কাজ করার প্রতিশ্রুতি আলী রিয়াজের। শিক্ষার্থী পারভেজ হত্যায় 3 আসামি 7 দিনের রিমান্ডে। অভিযুক্তদের গ্রেপ্তারে বাধার অভিযোগ ছাত্রদলের, দ্রুত বিচার চান স্বজনরা। আর্থনা সামিটে যোগ দিতে কাতারের পথে প্রধান উপদেষ্টা। টেকসই ভবিষ্যৎ গঠনে তারুণ্যের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এ ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে গুলিতে হত্যা করে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। এই মামলায় 8 আসামির মধ্যে 4 জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বড় বড় খুন ও দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টদের দেশে এনে বিচার করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার কাছে শ্রম কমিশনের প্রতিবেদন জমা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাতার সফর ও শ্রম কমিশনের বিভিন্ন সুপারিশ বিস্তারিত তুলে ধরা হয়। রকনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের কাতার সফর নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের কলন আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনূসের একটা আলাপ হবে। এ সময় এক প্রশ্নের উত্তরে বিদেশে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশে ফিরিয়ে আনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাব। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন
আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। প্রধান উপদেষ্টার কাছে শ্রম কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। পর্যালোচনা করে দেখেছেন যে আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই। আমরা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন। পরে রাজধানীর শ্রম ভবনে শ্রম কমিশনের পক্ষ থেকে দেশের 8 কোটি শ্রমিকের সবাইকে আইনি সুরক্ষার মধ্যে আনা, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ সহ উল্লেখযোগ্য সুপারিশসমূহ তুলে ধরা হয়। বলেছি যে প্রত্যেকের একটা মজুরির মানদণ্ড থাকবে, যাতে সে একটা মজুরি দাবি করতে পারে, যেন জাতীয় ন্যূনতম মজুরির কথা উল্লেখ করেছি। আমরা একটা নিরাপদ কর্মপরিবেশের কথা বলেছি, যাতে যে যেখানে যেভাবেই নিয়োগ করুক না কেন তার নিরাপদ কর্মপরিবেশের গ্যারান্টি দিতে হবে। এখনকার যে নিরাপত্তা সংক্রান্ত আইন আছে এটা আপনারা জানেন, এটা প্রাতিষ্ঠানিক সেক্টর ভিত্তিক। এখানেও মানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সেটা ভাঙতে বলেছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। এই চিঠির মাধ্যমে 10 জনের এনআইডি লক করা হয়। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপির 31 দফা প্রস্তাবে সব কিছুই আছে, তবে সংস্কারের বিষয়ে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করবে দল। জানান, সংস্কারের বিষয়ে সরকারের সাথে আলোচনা চলছে, কোনো কিছুতে স্থির হয়ে নেই বিএনপি। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলেনি ডিসেম্বরে নির্বাচন হবেই না, তাদের সাথে মতভেদ কয়েক মাসের। বিএনপি নির্বাচনের জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে বলেও জানান দলের স্থায়ী কমিটির এই সদস্য। দ্রুত নির্বাচন চাইলে সুষ্ঠু ভোট সম্ভব নয়, সরকারের এই মুহূর্তে সেই সক্ষমতা নেই। জাতীয় ঐকমত্য কমিশনকে বলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বহুত্ববাদ শব্দে জোর আপত্তি করে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চেয়েছে দলটি। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক আলোচনায় সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনে যায় বাংলাদেশ খেলাফত মজলিস। মানুষ যেন কথা বলতে পারে, গুম বা বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলে খেলাফত মজলিসের প্রতিনিধি দল। সংস্কার প্রস্তাবের 166টি প্রস্তাবের মধ্যে 147টি বিষয়ে একমত পোষণ করেছেন তারা, আর দ্বিমত 15টি সংস্কারের বিষয়ে আংশিক 4টি প্রস্তাবে দ্বিমত জানিয়েছে খেলাফত মজলিস। এছাড়া সরাসরি মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনেরও বিরোধিতা করেন তারা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, আমরা এটা বিরোধিতা করেছি। কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে জনগণের যেই রায় এর প্রতিফলন ঘটবে না। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন করতে মানে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এছাড়া সংবিধানের মূলনীতি, বহুত্ববাদ প্রস্তাব ও প্রাদেশিক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছে খেলাফত মজলিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন,
ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩ জনকে ৭ দিনের মধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার গ্রেপ্তারে সরকারের কেউ কেউ বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের। পারভেজ হত্যার বিচার চেয়ে ক্যাম্পাসে ছাত্রদলের সমাবেশ থেকে আসামিদের ধরতে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে রাজনীতি বন্ধের দাবি তোলেন ছাত্রদল নেতারা। রিপোর্ট ফররুক বাবুর। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলা চালায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের উপর। হামলাকারীদের ছুরির আঘাতে নিহত হন পারভেজ। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তাদের সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। তাদের মধ্যে 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতা। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট। পারভেজ হত্যার বিচার চেয়ে কেন্দ্রীয় ছাত্রদল কর্মসূচির অংশ হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ করে ছাত্রদল। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সহপাঠীরা। পিয়াস আর মেরাজ ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে, তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। জাহিদুল ইসলাম পারভেজের ছাত্রদলের কর্মী থাকার প্রমাণ দেখান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি। এই ছবিতে হলুদ গেঞ্জি পরা এটাই পারভেজ, এবং যে মামলার বাদী অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা ছাত্রলীগকে সাথে নিয়ে পারভেজকে হত্যা করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বিলুপ্ত ঘোষণা করছি এবং বিলুপ্ত বয়কট ঘোষণা করছি, তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে। এখন এই ঘটনার মাধ্যমেই এদেরকে বিলুপ্ত করে বাংলাদেশ থেকে এদেরকে কার্যক্রম বন্ধ করে দিতে হবে। যেহেতু এই সংগঠনের নেতৃত্বে যারা ছিলেন তারা যেহেতু রাজনৈতিক দল করে ফেলেছেন, তাই এই প্ল্যাটফর্মের আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৈষম্য বিরোধী ব্যানার নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানান তিনি। বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায় দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার 99% তারা সরে গিয়েছে। এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তার বাবা। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠক বাড়িতে শোকের ছায়া। হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রদল। দুপুরে ভালুকা বাস স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘুরে আসে। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। ডিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ দপ্তরের বারান্দায় সমবেত হয় আন্দোলনকারীরা। এ সময় শিক্ষকরা আন্দোলনকারীদের সাথে টানা 2 ঘণ্টা ধরে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। আন্দোলনকারীরা দাবি প্রত্যাখ্যান করে কর্মসূচি পালনে ব্যস্ত থাকেন। এ সময় শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে যে সংঘাত হয়েছিল গত 18-19 ফেব্রুয়ারি, তার সাথে ভিসির কোনো সম্পৃক্ততা নেই। তার পদত্যাগ চাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এ সময় তারা সিন্ডিকেটের দেয়া 37 শিক্ষার্থীর সাজা মওকুফের ইঙ্গিত দেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থেকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
দর্শক, কুয়েটে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আতিয়ার, শিক্ষার্থীদের সাথে ছাত্র কল্যাণ দপ্তরের আলোচনা কি এখনো চলছে? সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? শিক্ষার্থীদের যে আমারও কর্মসূচি শুরু হয়েছিল বেলা 3টার দিকে। সেই কর্মসূচি যখন শুরু হয় ঠিক তখন সেখানে শিক্ষকরা এসে উপস্থিত হয় এবং টানা 2 ঘন্টা ধরে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলে। এই আলোচনায় মূলত শিক্ষার্থীদেরকে আলোচনার টেবিলে নেওয়ার চেষ্টা চালান শিক্ষকরা, কিন্তু শিক্ষকরা সেই আলোচনা টেবিলে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন পিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখন পর্যন্ত তারা অনশন কর্মসূচি পালন করে যাচ্ছে। ছাত্র কল্যাণ দপ্তরের সামনে যে বারান্দা রয়েছে, সেই বারান্দায় মূলত তাদের এই কর্মসূচি চলমান রয়েছে। আর এই কর্মসূচির ঠিক সামনে এখানে একটি অ্যাম্বুলেন্স শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারে, সেজন্যই মূলত তাদেরকে নেওয়ার জন্য আমার কাছে এই ছিল কুয়েট থেকে সবশেষ। কুয়েট থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার পারভেজ। 4 দিনের সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় 7টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সফর করছেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি আর্থানা সামিট 2025-এ অংশ নেবেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একটি টেকসই ভবিষ্যৎ গঠনে যুব শক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি। টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ব্যাংককে 81তম এসকাপ অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। বক্তব্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইএসপিএপি অধিবেশনে 53টি সদস্য রাষ্ট্র ও 9টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। Advocating for regional as well as global cooperation in all directions to solve problems together rather than at the cost of someone else. Let us strengthen our partnerships, mobilize the creativity of the young people, both girls and boys, to create new world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. 2023-2024 অর্থ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা, জানানো হয়েছে সিপিডির গবেষণা প্রতিবেদনে। আগামী অর্থ বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন 15% নির্ধারণের তাগিদ প্রতিষ্ঠানটির। দেশের মাত্র 9% প্রতিষ্ঠান কর্পোরেট কর দেয় উল্লেখ করে সিপিডির দাবি, খাতভিত্তিক ঢালাও প্রণোদনা দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য কর ফাঁকি ঠেকিয়ে আহরণ বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করে প্রতিষ্ঠানটির গবেষকরা। শুভ মাহফুজের রিপোর্ট। বিশ্বের বেশিরভাগ দেশেরই রাজস্ব খাতে বড় ভূমিকা রাখে কর্পোরেট কর, কিন্তু বাংলাদেশের হিসেবে তা ব্যতিক্রম। গেল 25 বছরে দেখা যায় 2000 থেকে 2010-11 অর্থ বছর পর্যন্ত 10 বছরে মোট রাজস্ব আহরণের 15% ছিল কর্পোরেট কর। 2014-15 অর্থ বছরে যা উঠেছিল 25% পর্যন্ত। তবে করোনা মহামারীর সময় 2021-22 অর্থ বছরে যা নেমে আসে 18%, যার কিছুটা উত্তরণ হয়ে 2024-25 অর্থ বছরে 20% পৌঁছেছে। এদিকে দেশে নিবন্ধিত 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে 2023-24 অর্থ বছরে কর দিয়েছে মাত্র 24,381টি প্রতিষ্ঠান, যা মোট প্রতিষ্ঠানের মাত্র 9%। ওই অর্থ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা। কর ফাঁকি কমাতে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে শুধু একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরামর্শ সিপিডির। আর কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা
কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয় এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। যে বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজ্যাকশন দেশের যে কোনো জায়গায় হোক সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। ব্যবসায়ীদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আর কর প্রণোদনা না দেওয়ার পরামর্শ সিপিডির। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারি না, রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না, রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা সামাজিক নিরাপত্তার জন্য যে ইন্স্যুরেন্স কাঠামো গড়ে তোলা সেদিকে আমরা যেতে পারছি না। সুতরাং আমরা মনে করি যে ট্যাক্স জাস্টিস পয়েন্ট থেকে শুধুমাত্র এলডিসি গ্রাজুয়েশন পয়েন্ট থেকে না, সামগ্রিকভাবেই এই ট্যাক্স স্ট্রাকচারটার হচ্ছে পরিবর্তন দরকার। 91% নিবন্ধিত কোম্পানির রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করছে এনবিআরকে তা খতিয়ে দেখার সুপারিশও করা হয়েছে। হিসেবে চিন্তা করেন যে হ্যাঁ, আমি প্রতি বছর দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলো আমার ট্যাক্স দিচ্ছে না, এই কোম্পানিগুলো আমার এনবিআর হচ্ছে, এনবিআর রিটার্ন দিচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের ইনডিরেক্টলি চাপ তৈরি করবে কোম্পানিগুলোর উপরে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিল্ডিং কোড না মেনে রাজধানীতে নির্মাণাধীন চিহ্নিত ৩,৩৮২টি ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রয়োজনে ভবন ভেঙে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। চলমান মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন ভবনের দখল করা জায়গাও ভেঙে দেবে রাজুক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে রাজধানী ঢাকার প্রায় 1100 বর্গ কিলোমিটারের মধ্যে আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন দেয় রাজুক। কিন্তু অনুমোদন নেওয়ার পর অনেকে নকশার বাইরে ভবন কিংবা অনুমোদনহীন ভবন নির্মাণ করে ভবনকে করছে ঝুঁকিপূর্ণ, নগরবাসীকেও ফেলছে বিপদে। নানান সময়ের এমন অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে রাজুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নগরের সমস্যা নিয়ে এক সংলাপে রাজুক চেয়ারম্যান নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। ৩,৩৮২টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছে, যেগুলোর মধ্যে ব্যর্থ আছে, আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে। আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসি। এখানে জিরো টলারেন্স। আপনারা দেখবেন আমি এটা বলছি, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি চেয়ারে থাকি, আমি এই কার্যক্রমটা চালাবো। আমাদের এত ম্যান পাওয়ার নাই যে আমরা এই যে একটা দুটো বিল্ডিংকে এইভাবে অবজার্ভ করবো। আমরা খুব সহজ একটা বুদ্ধি বের করছি, আমরা আন্তমন্ত্রণালয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানির লোকজন নিয়ে যাচ্ছি। আমরা এগুলো ডিসকানেক্ট করছি। কেবল নির্মাণাধীন ভবন নয়, পুরাতন ভবনের ক্ষেত্রেও কঠোর হচ্ছে রাজুক। যে এই মুহূর্তে যারা ভাই বাড়ি করে ফেলছে শেষ, ওই ব্যর্থ হয়ে করছে, এটা কী করছে ওইটা আমরা একটু পরে যাবো। আমি বললে যে ওকে ছাড় দিব, কিন্তু ওইটা আমরা পরে একটা ব্যবস্থা নিব। যে ব্যবস্থা নেব তারা তখন টের পাবে যে কী ব্যবস্থা নেব। রাজুক চেয়ারম্যান আশা করেন ঢাকার প্রকৃত উন্নয়ন চাইলে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে, আর সবার সাথে আলোচনা করে ড্যাপ সংশোধন করা যেতে পারে বলেও মত তার। যতগুলো সংস্থা আছে সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে যদি আমরা প্রপার প্ল্যানিং করতে পারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সচিবালয়ে রেলওয়ের আওতাধীন হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনা পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দেশে এখন 8000 চিকিৎসকের সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় ঢাকা, চট্টগ্রাম সহ রেলওয়ের আওতাধীন 10টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ও সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজন মতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগ ব্যবস্থা দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দেখলাম যে এখানে আমার এই মুহূর্তে 8000 ডাক্তার শর্ট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো কাজে আমি যদি বলি আমি কালকে থেকে এই দায়িত্ব নিব, এটা আসলে ওভাবে হয়তো আমাদের হবে না, আমাদের একটু সময় লাগবে। ওষুধপত্র সেগুলো বাজার থেকে না হয় কেনা যাবে, কিন্তু ডাক্তার তো আমি কিনতে পারবো না, নার্স তো আমি তাকে তো ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, কিংবা বাজার থেকে আমাকে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। তো এই যে বললাম আমার 8000-এর মধ্যে 2000-এর ঘাটতি পূরণ হবে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে। কাজে এর মধ্যেও আমরা যেটা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব
যাতে আমরা যে হাসপাতালগুলিকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছি সেগুলোতে যাতে ইমিডিয়েটলি কিছু কাজ করা যায়। অনতিবিলম্বে ফ্যাসিবাদের দোসর দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান কায়সার কামাল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবদিন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানান। তিনি বলেন, শুধু আশ্বাসে দেশের মানুষ মুখ বুজে থাকবে না। গণতন্ত্র বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে। যত ফ্যাসিস্ট এখনো বহাল তবিয়তে আছে তাদের খুঁজে বের করে বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় শতপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু খায়রুল হক না, যত ফ্যাসিস্ট এখনো বেঁচে আছে, এখনো আছে, যত ফ্যাসিস্ট এখনো গর্তের মধ্যে বসে আছে, সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচার করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি। কাজেই এই দাবিতে আমরা অটল এবং অটল থাকবো। তিনটি প্যারালাল টেকনিক্যাল সেশনে বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ব্লু ইকোনমি আন্তর্জাতিক সেমিনার। দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটির আয়োজনে সোমবার ঢাকা সেনানিবাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রথম সেশনে ব্লু ইকোনমি বা ম্যারিটাইম সেক্টরের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং এ বিষয়ে সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরি, উন্নত প্রযুক্তি উদ্ভাবনের প্রতিও গুরুত্ব আরোপ করা হয়। উদ্ভাবনী জ্ঞান সৃষ্টিতে ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি ও বেসরকারি অংশীজনদের একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বাংলাদেশের জ্বালানি, খনিজ, পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভূতাত্ত্বিক জ্ঞান প্রয়োগের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ডক্টর বদরুল ইমাম। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নগর পরিকল্পনা, সড়ক, জনপথ সহ অবকাঠামো নির্মাণের সঙ্গে সম্পৃক্ত সংস্থাসমূহে কাঙ্ক্ষিত ফল পেতে কারিগরি ডিগ্রিধারী ভূতত্ত্ববিদ নিয়োগ করতে হবে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা সহ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার পাঠ্যে ভূতত্ত্ব অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চানখারপুলে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ মেলার তথ্য প্রসিকিউশনের। খুন দুর্নীতিতে জড়িত সাবেক মন্ত্রী এমপিদের দেশে এনে বিচার করবে সরকার। লক করা হলো হাসিনা পরিবারের 10 সদস্যের এনআইডি। সংস্কার নিয়ে যে কোনো ভালো প্রস্তাবকে স্বাগত জানানোর আভাস বিএনপির। গুম হত্যার পরিস্থিতি যেন আর না হয়, কাজ করার প্রতিশ্রুতি আলী রিয়াজের। শিক্ষার্থী পারভেজ হত্যায় 3 আসামি 7 দিনের রিমান্ডে। অভিযুক্তদের গ্রেপ্তারে বাধার অভিযোগ ছাত্রদলের। দ্রুত বিচার চান স্বজনরা। আর্থানা সামিটে যোগ দিতে কাতারের পথে প্রধান উপদেষ্টা। টেকসই ভবিষ্যৎ গঠনে তারুণ্যের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।